নবম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ে তৃতীয় অধ্যায়ের সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের সৌরজগৎ ও ভূমণ্ডল। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ করে দেখবে এবং সে অনুযায়ী তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হবে। পৃথিবীর চারদিকে অসীম মহাকাশ বিস্তৃত। মহাকাশে রয়েছে নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ, উল্কা এবং অন্যান্য জ্যোতিষ্ক। মহাকাশের এই অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব। সূর্য বিশ্বজগতের একটি নক্ষত্র। সূর্য এবং গ্রহ, উপগ্রহ, গহনাপুঞ্জ, অসংখ্য ধূমকেতু, অগণিত উল্কা নিয়েই আমাদের সৌরজগৎ বা সৌর পরিবার। তাহলে আমরা এখন জানলাম সৌর পরিবারটা কি। পৃথিবী যে অসীম মহাকাশ বিস্তৃত, এর নীহারিকা, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ, উল্কা এবং অন্যান্য জ্যোতিষ্ক নিয়ে যে গ্রহ এবং গ্রহণাপুঞ্জ নিয়ে যে পরিবার গঠিত সেটাকে সৌর পরিবার বা সৌরজগৎ বলা হয়। সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রণ হচ্ছে সূর্য। তার মানে যেই সূর্য থেকে আমরা আলো পেয়ে থাকি সেই সূর্য হচ্ছে এই সৌরজগতের জনকও আমরা বলতে পারি। গ্রহ এবং উপগ্রহের সূর্য এবং নিজের পারস্পরিক মহাকর্ষণ শক্তি দ্বারা আকৃষ্ট হয়ে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে পরিভ্রমণ করে। বিশ্বজগতের বিশালতার মধ্যে সৌরজগৎ নিতান্তই ছোট। পৃথিবী তার চেয়ে আরও বেশি ছোট হচ্ছে আমাদের এই পৃথিবী। আয়তনে সৌরজগৎ পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড়। এই অধ্যায়ে আমরা সৌরজগতের ধারণা, সৌরজগতের গ্রহ, উপগ্রহ, ভূমণ্ডলের গঠন, বিশ্বের সমস্ত পদ্ধতি এবং পৃথিবীর গতি, প্রভাব, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটার ধারণা সম্পর্কে আমরা জানব। তাহলে আমরা দেখি প্রথমে যে আছে সে হচ্ছে সৌরজগৎ। সৌরজগৎ সূর্য এবং সূর্য, গ্রহ, উপগ্রহ, গ্রহণাপুঞ্জ, ধূমকেতু, উল্কা নিয়েই প্রভৃতি নিয়ে হচ্ছে যে পরিবার গঠিত হয় তাকে সৌরজগৎ বা সৌর পরিবার বলা হয়। সূর্য হচ্ছে এর প্রাণকেন্দ্র। সৌরজগতের প্রাণকেন্দ্র হচ্ছে সৌরজগৎ। আমাদের এই সৌরজগতে 8টি গ্রহ, শতাধিক উপগ্রহ, হাজার হাজার গ্রহণাপুঞ্জ এবং লক্ষ লক্ষ ধূমকেতু রয়েছে। তাহলে আমরা প্রথমে দেখি এই পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা কতটুকু। সূর্য প্রথমে যে বলবো আমরা সূর্য সম্পর্কে আমরা প্রথমে বলি। পৃথিবী থেকে সৌরজগতের সকল গ্রহ উপগ্রহের নিয়ামক হচ্ছে সূর্য। সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র। পৃথিবীর সঙ্গে সূর্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে এটি প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এর ব্যাস হচ্ছে 13,84,000 কিলোমিটার। সূর্যের উপরিভাগ উষ্ণতা হচ্ছে 57,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের উপরিভাগ এর দূরত্বে সামান্য একটু তাপ আমাদের পৃথিবীতে পড়ে। তারপরও যখন এটা প্রখরভাবে পড়ে তখন আমাদের তাপ সহন করার ক্ষমতা অসহনীয় হয়ে যায়। এই সামান্য তাপ আলো ছাড়াই পৃথিবীতে জীব জগতের সকল প্রয়োজন মিটে। অন্যান্য যে আছে তার মধ্যে উপগ্রহের মধ্যে তাপ এবং সূর্যের আলোই উৎস। সূর্যের কোনো কঠিন বা তরল পদার্থ নেই। 55% হাইড্রোজেন আর 44% হচ্ছে হিলিয়াম, 1% হচ্ছে অন্যান্য গ্যাস। আর সূর্যের 55% হাইড্রোজেন, 44% হিলিয়াম আর 1% হচ্ছে অন্যান্য গ্যাস যা আমাদের সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে সৌর কলঙ্ক বলা চলে বা সানস্পটও বলা চলে। এটাকে সূর্যের অন্যান্য অংশের চেয়ে সৌর কলঙ্ক উত্তাপ কিছুটা কম থাকে। আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়া সূর্যের অনবরত হাইড্রোজেন থেকে হিলিয়ামের দিকে থেকে শক্তি তৈরি করে। প্রায় 25 দিনে নিজ অক্ষে সূর্য তার দিকে আবর্তন করে। সূর্যের আলো তাপ ছাড়া পৃথিবী, উদ্ভিদ কিছুই জন্মাতে পারে না। প্রাণীর স্পন্দনও সূর্যের আলো ছাড়া হয় না। এখন আমরা জানি যে সৌরজগতে যে কতগুলো গ্রহ রয়েছে সেই গ্রহ সম্পর্কে আমরা জানি। সৌরজগতে
আছে, সৌরজগতের যে গ্রহগুলো আছে, সৌরজগৎ গ্রহগুলো সৌরজগতের মোট 8টি গ্রহ আছে। হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই হচ্ছে আমাদের সৌরজগতের যে গ্রহ। প্রথমে আমরা সৌরজগতের গ্রহ বুধ, শুক্র, আমি সৌরজগতের গ্রহগুলো লিখতেছি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই হচ্ছে আমাদের যে সৌরজগতের যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো। তো আমরা প্রথমে আলোচনা করি যে আমাদের যে বুধ, সেই বুধ সম্পর্কে সংক্ষিপ্ত করে আলোচনা করছি। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের অতি নিকটতম গ্রহ। এর ব্যাস, সূর্যের ব্যাস হচ্ছে বুধের ব্যাস হচ্ছে 4850 কিলোমিটার, এবং পৃথিবী 50 ভাগের 3 ভাগে সমান হচ্ছে বুধের আয়তন। সূর্যের চারদিকে পরিভ্রমণ করতে তার 88 দিন সময় লাগে। সূর্য থেকে বুধের দূরত্ব 5.8 কিলোমিটার। বুধের কোনো উপগ্রহ নেই। সূর্যের নিকটতম গ্রহ বলে তাপমাত্রা অত্যন্ত বেশি। বুধের ভূত্বকে সমতল ভূমি সহ অসংখ্য গর্ত, পাহাড় লক্ষ্য করা যায়। বুধের আয়তন হচ্ছে 74,80,000 বর্গ কিলোমিটার। তারপরে আমরা যাই শুক্র। যে শুক্র পৃথিবীর সৌরজগতের দ্বিতীয় গ্রহ হচ্ছে শুক্র। শুক্র পৃথিবীর নিকটতম একটা গ্রহ। সূর্য থেকে শুক্রের দূরত্ব হচ্ছে 10.8 দূরত্ব 10.8 এবং পৃথিবী থেকে এর দূরত্ব হচ্ছে 4.3 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে দূরত্ব হচ্ছে 4.3 কোটি কিলোমিটার। তো এই হচ্ছে আমাদের শুক্র। তারপরে আমরা এর পৃথিবী সূর্যের চারদিকে পরিভ্রমণ করতে তার সময় লাগে 225 দিন। শুক্রের কোনো উপগ্রহ নাই। পৃথিবীর মতো শুক্রের একটি বায়ুমণ্ডল রয়েছে, কিন্তু এখানে কোনো অক্সিজেন নেই। কার্বন ডাই অক্সাইডের গ্যাসের পরিমাণ 96% শুক্র নিজ নিজ অক্ষে খুব ধীরে গতিতে আবর্তন করে, ফলে শুক্রের আকাশে বছরে 2 বার সূর্য উদিত হয় এবং আর বাকি সময় অস্ত থাকে। গ্রহটিতে কার্বন ডাই অক্সাইড ঘন মেঘের কারণে এসিড বৃষ্টি হয়ে থাকে। এখানে একটা প্রশ্ন আছে যে এসিড বৃষ্টি কেন হয়ে থাকে। তাহলে আমরা জেনে নিব যে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে তাহলে সেখানে অ্যাসিড বৃষ্টি হয়। যেহেতু শুক্রে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, তাই এখানে আমাদের অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। শুক্রের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় 90 গুণ বেশি বাতাসের চাপ রয়েছে। এর আয়তন এর ব্যাস হচ্ছে 1,21,004 কিলোমিটার। তারপরে আমরা যাকে আনবো সেটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীতে আমরা বাস করছি, সেই পৃথিবী
পশ্চিমে এর ব্যাস হচ্ছে 12,752 কিলোমিটার, উত্তর দক্ষিণ হচ্ছে 12,709 কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে সূর্যের চারদিকে একবার পরিভ্রমণ করে। এই গ্রহের প্রয়োজনীয় অক্সিজেন এবং নাইট্রোজেন সবই রয়েছে। ভূপৃষ্ঠে গড় তাপমাত্রা 13.90 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকের প্রয়োজনীয় পানি রয়েছে। পানি রয়েছে গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবী জীব এবং প্রাণী বসবাসের উপযুক্ত একটি আদর্শ গ্রহ হিসেবে আমরা ধরে নিতে পারি। চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব 3,81,500 বর্গ কিলোমিটার। এটি 29 দিন 12 ঘন্টা পৃথিবীকে একবার পরিভ্রমণ করে, যাদের পৃষ্ঠদেশে বদ্ধ পাহাড় ও পর্বত লক্ষ্য করা যায়। তারপরে আমরা যাকে আনবো সে হচ্ছে আমাদের মঙ্গল গ্রহ। মঙ্গল যা পৃথিবী, এটা হচ্ছে সৌরজগতের পঞ্চম গ্রহ, যাকে আমরা সূর্য থেকে এর গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে এর হচ্ছে 7.8 কোটি কিলোমিটার দূরে রয়েছে। মঙ্গল গ্রহের ব্যাস হচ্ছে 6,779 কিলোমিটার। এর ওজন পৃথিবীর প্রায় 10 ভাগের 1 ভাগ। এর আয়তন 1,144,798,500 বর্গ কিলোমিটার। সূর্যকে পরিভ্রমণ করতে মঙ্গল গ্রহের সময় লাগে 687 দিন এবং নিজ অক্ষে আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা 37 মিনিট। মঙ্গলের দুটি উপগ্রহ রয়েছে, একটা হচ্ছে ডিমোস ও ফিবোস। আমি আবার বলছি, মঙ্গলের দুইটি উপগ্রহ রয়েছে, একটা হচ্ছে ডিমোস আর হচ্ছে ফিবোস। এখানে জীবন ধারণ অসম্ভব, তবে ধারণা করা যাচ্ছে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে পানির সন্ধান পাওয়া গেছে যে সেখানে জীব বসবাস করতে পারে। ভূমণ্ডলে শতকরা 3 ভাগ নাইট্রোজেন ও শতকরা 2 ভাগ আর্গন গ্যাস রয়েছে। পানির পরিমাণ খুবই কম। পৃথিবীর তুলনায় মঙ্গল গ্রহ অনেক ঠান্ডা। গড় তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করে। মঙ্গল গ্রহের উপরিভাগ গিরিখাত এবং আগ্নেয়গিরি রয়েছে। এই গ্রহের পাথরগুলো মরিচা পড়ে আছে, ফলে গ্রহটি লালচে রং ধারণ করে। এ হচ্ছে আমাদের মঙ্গল গ্রহ। তারপরে আমরা যাচ্ছি বৃহস্পতি। সৌরজগতের সর্ববৃহৎ যে গ্রহটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বৃহস্পতি। সূর্য থেকে এর দূরত্বের ভিত্তিতে বৃহস্পতি অবস্থান হচ্ছে পঞ্চম। এর আয়তন পৃথিবীর আয়তনের প্রায় 1300 গুণ তথা 61,41,90,000 বর্গ কিলোমিটার। ব্যাস 1,39,822 কিলোমিটার। এটি সূর্য থেকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। বৃহস্পতি 12 বছরে একবার সূর্যকে 12 বছরে একবার সূর্যকে এবং 9 ঘন্টা 53 মিনিটে নিজ অক্ষে একবার আবর্তন করে। গ্রহটি পৃথিবীর একদিনে 2 বার। এই গ্রহতে খুব ইম্পর্টেন্ট যেটা রাখো, গ্রহতে পৃথিবী একদিনে 2 বার সূর্য ওঠে এবং 2 বার অস্ত যায়। তার মানে এটা প্রশ্ন থাকতে পারে যে কোথায় কোন গ্রহে পৃথিবীতে 2 বার সূর্য ওঠে এবং 2 বার অস্ত যায়। আমরা তাহলে জেনে নিচ্ছি যে বৃহস্পতি যে আমাদের গ্রহটা আছে সেটাতে একদিনে 2 বার সূর্য ওঠে এবং 2 বার অস্ত যায়। এর গ্রহে গভীর বায়ুমণ্ডল রয়েছে। এগুলোর মধ্যে লো, ইউরোপা, তারপরে গেনিমেড ও ক্যাপটিলোস প্রধান। এই হচ্ছে আমাদের বৃহস্পতি। তারপর হচ্ছে গ্রহণাপুঞ্জ। মঙ্গল ও বৃহস্পতির মাঝে পরিসরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহণাপুঞ্জ একত্রে পুঞ্জীভূত হয়ে পরিভ্রমণ করেছে। এই পরিসরের মধ্যে আর কোনো গ্রহ নেই। 1.6 কিলোমিটার দূরে 850 কিলোমিটার ব্যাস সম্পূর্ণ গ্রহণাপুঞ্জকে একত্রিতভাবে এই গ্রহণাপুঞ্জ বলা হয়। তারপরে আমরা যাই যে আমাদের যে দ্বিতীয় সৌরজগতের যে দ্বিতীয় বৃহত্তম গ্রহ সেটা হচ্ছে শনি। এর ব্যাস হচ্ছে 1,61,400
5 মাসে সূর্যকে একবার প্রদক্ষিণ করে এবং 10 ঘন্টা 40 মিনিটে নিজ অক্ষে একবার আবর্তন করে। পৃথিবীর চেয়ে শনির ব্যাস প্রায় 9 গুণ বড়। খালি চোখে এটি দেখা যায় না। শনির বায়ুমণ্ডল হাইড্রোজেন এবং হিলিয়াম মিশ্রণ মিথেল এবং অ্যামোনিয়া গ্যাস রয়েছে। 3টি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে রেখেছে। শনির 62টি উপগ্রহের মধ্যে ক্যাপিটাস এবং টেথিস, হুয়া, টাইটান প্রধান। এর উপগ্রহ তাহলে আমরা জানলাম যে শনির উপগ্রহ হচ্ছে 62টা, এর মধ্যে 3টে হচ্ছে 4টা হচ্ছে প্রধান, যেমন ক্যাপিটাস, টেথিস, হুয়া এবং টাইটান, এই হচ্ছে প্রধান। এই হচ্ছে আমাদের শনির উপগ্রহ। তারপর হচ্ছে ইউরেনাস। ইউরেনাস সৌরজগতের যে বৃহত্তম উপগ্রহগুলো রয়েছে, গ্রহগুলো রয়েছে, এর মধ্যে 3টি হচ্ছে আমাদের ইউরেনাস। এর দূরত্ব সূর্য থেকে প্রায় 387 কিলোমিটার দূরে। 84 বছরে সূর্যকে একবার সে প্রদক্ষিণ করে। এর গড় তাপ হচ্ছে 49 লক্ষ কিলোমিটার। এর আয়তন পৃথিবীর প্রায় 64 গুণ, তবে এর ওজন হচ্ছে মাত্র 15 গুণ। পৃথিবীর মাত্র 15 গুণ। গ্রহটি বায়ুমণ্ডলের মিথেন গ্যাসের পরিমাণ অধিক এবং 27টি এর উপগ্রহ রয়েছে। ইউরেনাসের শনির মতো বলয় রয়েছে মিন্ডিলা, ইরিয়েল, ওরেবল, ফেস্টিন, টাইটানিয়া প্রভৃতি ইউরেনাসের উপগ্রহ। তারপরে আমরা যে উপগ্রহটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সর্বশেষ উপগ্রহ নেপচুন। নেপচুনের গড় হচ্ছে 49 লক্ষ 244 কিলোমিটার। সূর্য থেকে প্রায় 450 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্য থেকে অধিক দূরত্বর কারণে গ্রহটি খুবই শীতল। গ্রহটি অনেকটা নীলাভ বর্ণের। নেপচুন 165 বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এর উপগ্রহ হচ্ছে 14টি। উল্লেখযোগ্য উপগ্রহের মধ্যে যে টাইটন এবং নেইরর উল্লেখযোগ্য। এই হচ্ছে আমাদের যে সৌরজগতের যে গ্রহগুলো ছিল সেই গ্রহগুলো। তাহলে আমরা কি জানলাম যে সৌরজগৎটা কি, সৌরজগতের বা সৌর পরিবার কি, সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে আমরা তারপরে সৌরজগতের একটা মডেল আছে, তোমরা অবশ্যই সেটা বই দেখবে এবং সেই মডেলটা একে আঁকতে চেষ্টা করবা। তাহলে সৌরজগতের গ্রহ কয়টা? 8টা। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, তারপরে গ্রহণপুঞ্জ, নেপচুন এবং প্লুটো। এই হচ্ছে আমাদের যে সৌরজগতের গ্রহগুলো আছে সেগুলো। তারপর হচ্ছে পৃথিবী গ্রহে কেন আমরা বসবাসের আমাদের যে কারণটা সেটা। পৃথিবীর চারদিকে নানা প্রকার গ্যাসীয় উপাদান দ্বারা বেষ্টিত। এই গ্যাস আবরণ পৃথিবীকে বেষ্টন করে রেখেছে। একে বায়ুমণ্ডল বলে। তাহলে আমাদের প্রশ্ন থাকতে পারে বায়ুমণ্ডলটা কি? পৃথিবীর চারদিকে নানা প্রকারের গ্যাসীয় যে উপাদান দ্বারা বেষ্টিত। এই অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীটাকে কি করেছে? বেষ্টন করে রেখেছে। আর এই বেষ্টনটাকে বলা হয় আমাদের বায়ুমণ্ডল। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কারণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেপ্টে আছে। আমি কি বলেছি যে আমাদের যে মধ্যাকর্ষণ শক্তির কারণেই কিন্তু আমাদের এই বায়ুমণ্ডল আমাদের এই পৃথিবীটাকে লেপ্ট করে রেখেছে। আর পৃথিবীর সঙ্গে এর আবর্তন হচ্ছে। বায়ুর চাপের কারণে ভূপৃষ্ঠে এর ঘনত্ব সবচেয়ে বেশি এবং উপরের দিকে ঘনত্ব খুবই কম। বায়ুমণ্ডলে নাইট্রোজেন, অক্সিজেনের প্রাধান্য রয়েছে। সকল প্রাণীর জন্য অক্সিজেন অত্যাবশ্যক। কার্বন ডাই অক্সাইড ছাড়া অন্যান্য উপাদান বায়ুতে মোটামুটি অপরিবর্তিত পরিমাণে রয়েছে। তবু ধুলাবালি, গ্যাসীয় বাষ্প ইত্যাদি উপাদান সূর্যের প্রতিকূল রশ্মি থেকে প্রাণীকুলকে রক্ষা করে। সূর্যের গ্যাসীয় উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড, তারপর অক্সিজেন যথাক্রমে উদ্ভিদ এবং প্রাণীকে বাঁচিয়ে রাখে। ভূপৃষ্ঠের সমগ্র বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর যে টপোমণ্ডল স্তরটি গড় গভীরতা প্রায় 13 কিলোমিটার। এটি মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর। যেমন প্রয়োজনীয় স্তর কেননা আর্দ্রতা, কুয়াশা, মেঘ, বৃষ্টি, আবহাওয়া এবং জলবায়ুতে যাবতীয় প্রক্রিয়া বেশিরভাগই বায়ুমণ্ডলের স্তরে ঘটে থাকে। টপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে ট্রপোস্ফিয়ার বলে। ট্রপোস্ফিয়ারের গভীরতা সরু, তবে এর বায়ু হচ্ছে স্থির। এই
মানুষকে বসবাসের জন্য যেই জন্য উপাদানগুলি প্রয়োজন, তাছাড়া পৃথিবীর পৃষ্ঠে গড় তাপমাত্রা 13.90 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকে রয়েছে প্রয়োজনীয় পানি। সূর্য থেকে যে তাপ আমাদের পৃথিবীতে পৌঁছে তা জীবের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং যেটা সহনশীল, যা অন্যান্য গ্রহের মধ্যে নেই, যার কারণে প্রাণী এবং জীব এবং প্রাণী এবং উদ্ভিদ বসবাসের যোগ্য হচ্ছে আমাদের এই পৃথিবী, যার কারণে আমরা পৃথিবী নামক গ্রহে আমরা বসবাস করতে সম্ভব হয়েছে। যার এই কারণে আমরা পৃথিবী নামক গ্রহে বসবাস করছি। আশা করি তোমরা আমার এই ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপর তোমরা তোমাদের যে পাঠ্য বই আছে সেটা তোমরা ভালো করে রিডিং করবে। রিডিং করলে যে এইখানে যে সৌরজগতের যে বিষয়টা আছে সেই সম্পর্কে তুমি ভালোভাবে ধারণা নিতে পারবে এবং এখান থেকে অনেক এমসিকিউ তৈরি করা আছে, তোমরা সেগুলো দেখবে। তবে অবশ্যই যেহেতু এটা তোমরা বিজ্ঞানের স্টুডেন্ট, তোমরা অবশ্যই লাইন বাই লাইন পড়বে, কারণ কোন পৃথিবীর কয়টা গ্রহ, কোন গ্রহের উচ্চতা কত, কোন গ্রহের আয়তন কত, কোন গ্রহের কয়টা উপগ্রহ রয়েছে, অবশ্যই তোমরা এর ব্যাস কত, এর ব্যাসার্ধ কত, এর পৃথিবী থেকে কতটা দূরে আছে, এগুলো তোমরা পড়বে। তাহলে তোমরা অতি সহজে এটা বুঝতে পারবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার এই অধ্যায়ে আবার তোমাদের সাথে আমি আলোচনা করব অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।